এখন রাত প্রায় 2:30। ঘুটঘুইটটা অন্ধকার রাত। আমি বাড়ির কাজের ছেলে বারেক চুপচাপ গেস্টরুম থেকে বাই হইলাম। এত নিশিরাইতে আমার জায়গা থাকনের কথা না, কিন্তু আমি জায়গা রইছি গত কয়েকদিন ধইরা। আমার ঘুম আসে না। গত 2-3 সপ্তাহ এমনিতেই আমার মাথা ঠিক নাই। কি যেন হইছে আমার, এমন কিছু একটা হইছে যেইটা আমার বয়স কম বইলা কাউরে বলতেও পারতেছি না। কেউ আশেপাশে নাই আমার বিষয়টা বুঝা দাওনের মতো। আমার বয়স 14 বছর। আমি বাড়ির কাজের বুয়ার ছেলে। এই বিশাল বাড়ির মালকিন, যারে আমি 4 বছর ধইরা চিনি, যারে আমি ম্যাডাম ডাকি, যে আমার চাইতে 9-10 বছরের বড়, তারে আমার মনে ধরছে। আমি মনে হয় তার প্রেমে পড়ছি বা অন্য কিছুতে পড়ছি। সারা রাত তার কথা ভাবতেছি, রাত দিন তার শরীর আমার চোখের সামনে ভাসে। এই যে এত গুটগুইটটা রাইতে আমি একা ঘরে আমার মোবাইলে লুকায় রাখা ম্যাডামের ছবি দেখতেছিলাম, এর কারণ তো ম্যাডাম। আজকে আমার জীবনের সেই দিন যেদিন ম্যাডাম তার শরীরে আমার হাত রাখতে দিছে। ম্যাডামই আমার এই ঘরে নিয়া তার নরম শরীরে আমারে হাতাইতে দিছে। খুব বেশি হইলে 15 মিনিট আমি যে সুখ পাইছিলাম সেটা তো অসমাপ্ত, হঠাৎ কইরা শেষ হয়ে গেছে। আজ রাইতে ম্যাডামের ছবি মোবাইলে না দেখা নিজেরে আনন্দ না দিলে আমার সুখটা পুরা হইতেছিল না। আমি ঘুমাইতে পারতেছিলাম না। এই যে এখনো কোনো একটা কারণে আমার মোবাইল দেখার সুখ টানটা মাঝপথে থাইমা গেল। এর কারণ খুঁজতে বের হইছি আমি। গেস্টরুমের বাইরে আমি একটা শব্দ পাইছি, একটা পায়ের আওয়াজ পাইছি। আমার ভুল হইতে পারে, আবার নাও হইতে পারে, তবু আমি রুম থেকে বাই হইছি কারণ খুঁজতে। অর্ধেক সুখ না সুখের থেকেও মারাত্মক বিষ। আমার সারা শরীরে একটা সাপের বিষ শিরশির করতেছে। মনে হইতেছে সেই সাপের জিব্বাটা আমার 2 পায়ের চিপা দিয়া লক লক কইরা আজ সামনে যারে পাইব তারই চৌল মারব। আজকা আমার এই অবস্থায় আসার পেছনে একটা বিরাট ইতিহাস আছে। আমি সামান্য কাজের ছেলে, সেই জন্য বিরাট ইতিহাস শোনার সময় আপনাদের নাই, আমি জানি। কিন্তু আমারে বুঝতে হইলে আপনাদের আমার ইতিহাসটা একটু সংক্ষেপে বুঝতেই হইব। আমার বাপেরে আমি ছোটবেলায় দেখছিলাম। মায়ের কাছে শুনছি বাপ আমার মেকানিক আসিল। বহুকাল আগে যখন আমার বাপ মায়ের বিয়া হয়েছিল, তখন গঞ্জে তার একটা বড় রিক্সা ঠিক করার দোকান আসিল। আমি যখন হই তার আগে আমার বাপ মায়ের পরপর 2টা বাচ্চা মইরা যায়। এই দুঃখে আমার বাপ আরেকটা বিয়ায় বসে। সেই মায়ের কোলে আমার একটা বড় ভাই আর 2টা বোন জন্মে। আমার মায় ভাবছিল তার আর পোলাপান হইব না, সতীনের ঘরে সারা জীবন বন্দির মতো কাটাইতে হইব। শেষ পর্যন্ত যখন আমার জন্ম হয়, তখন আমার মায়ের বয়স 35-এর বেশি আর বাপের 50। কেউ ভাবতে পারে নাই আমি 2 মাসের বেশি বাঁচতে পারি। আমার আগে মরা অন্য 2 ভাইয়ের মতো আমারও সন্ধ্যার পর শরীর কাঁপন দিয়া জ্বর আসত। মা আমারে নিয়া এক পীর বাবার কাছে গেছিল। সেই পীর সাহেব একটা গাছের শিকড় মায়ের হাতে দিয়া বলছিল, ছাগলের দুধে জাল দিয়া সেই শিকড় একটু একটু কইরা আমারে যেন খাওয়ায়। পীর সাহেবের কথা মতো মা কাজ করলে আমার শরীর ধীরে ধীরে ভালো হইতে থাকে। আমি অসুখ থেকে বাচ্চা যাই, শুধু বাচ্চা যাই বললেই ভুল হইব। সেই সময় থেকেই আমি খুব কম জ্বর আর শরীর খারাপে ভুগছি, আর আমার শরীরের শক্তিও হইতে থাকে প্রচণ্ড পরিমাণে। আমার বাপের একটা খারাপ নেশা ছিল, সন্ধ্যার সময় বন্ধুগুলো লাগে ফেন্সি খাওয়া আর 2 দিন পর পর মায়ের গায়ে হাত তোলা। মা সহ্য কইরা যাইত, আর ওই দিকে সৎমা চাইত আমি আর আমার মারে ওই সংসার থেকে দূর করতে। আমার মা আর আমারে সে কখনোই ভালো চোখে দেখত না। মদ আর ফেন্সিডিল খাইতে খাইতে আমার বাবা লিভার পচায় ফেলছিল। চোখের সামনে সে শুকায়া কাঠি হইয়া গেল। চিকিৎসায় জমানো সব টাকা আমাদের শেষ হইল। বাবা গঞ্জের দোকান বেচল, তারপরেও ভালো হয় না। টানা 1 মাস হাসপাতালে ভুইগা বাবা মারা যায়। বাপ মরার পরে সৎমা কই থেকে যেন দলিলপত্র বাড়ি করল। গ্রামের সামান্য যে ভিটা বাড়ি ছিল সেটা নাকি তার পোলাপানের নামে আগেই বাপে লিখে দিছিল। আমার মায়ে কিছুদিন ভূমি অফিসে দৌড়াদৌড়ি করেও কিছু করতে পারে নাই। সৎ মায়ের কিছু গুন্ডা ভাই আসিল, ওরা বাড়িতে আইসা মা আর আমাকে বাড়ি থেকে বাইর কইয়া দেয়। তখন আমার বয়স 11 বছর। ঢাকার উত্তরার এই বাড়িতে যেদিন আসি সেদিন অবাক হয়ে আমি সব কিছু দেখতেছিলাম। পৃথিবীর মানুষের যে কি বুদ্ধি
পৃথিবীর মানুষ যে বুদ্ধি কইরা এত কিছু বানাইছে এর আগে আমার ধারণায় ছিল না। এই যে এত সুন্দর রাস্তা, বড় বড় দালান, মোটর গাড়ি, এগুলো একসাথে শুধু গঞ্জের দোকানে টিভির ভেতরেই দেখতাম। নিজের চোখে এই জিনিসে পয়লা দেখলাম। এই যে আপনাদের গত বলার সময় এত কিছুর নাম বলতেছি, এত কাপড়ের জিনিসের নাম আমি জানি, এর কারণ আমি মালকিনের বাড়িতে একটা আজব অভিজ্ঞতার মধ্যে দিয়া গেছি। সেই ঘটনায় আজ আপনাদের কমু। যেই বাড়িতে আমি উঠলাম সেখানে একটা পুতুলের মতো সুন্দর ম্যাডাম থাকে, আর থাকে রাগী পাগলা এক সাহেব। সাহেব মাঝে মাঝেই অনেক দিনের জন্য কই যেন চলে যায়। ম্যাডাম তখন একা থাকে। ম্যাডাম বই পড়ে, সিনেমা দেখে, আর সুন্দর কইরা সাজগোজ করে। এত সুন্দর মেয়ে মানুষ আমি এতদিন কেবল টিভিতেই দেখতাম। এত বড় বাড়িতে লোক ছিল কম, মায়ের কাজ তবু কম ছিল না। মা সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকত। আমি তখন নিচের বাগানে একা একা ঘুরতাম, ছাদে যাইতাম। কয়েকটা মার্বেল গ্রাম থেকে নিয়ে আসছিলাম, ছাদের কোনায় বসা মার্বেল খেলতাম। ঢাকায় আসার পরে একদিনের ঘটনা। সাহেব সেদিন বাসায় আসিল। আমি বিকালের দিকে বাগানে বসে আসি, এমন সময় দেখি দোতলার বারান্দা থেকে সাহেব ডাকতেছে। দেখলাম সাহেব বেডরুমের বারান্দায় একটা চেয়ারে হেলান দিয়া বসে আছে। সামনে টেবিলে কয়েকটা গ্লাস আর বোতল রাখা। আমার দিকে চাইতেই আবারও হাপনাইরা সাহেব উপরে ডাকল। এইখানে আসার পর থেকে দোতলায় আমি খুব একটা বেশি যাই নাই, বেশিরভাগ সময় নিচেই ঘুরতাম। যাই হোক, সিঁড়ি বাইয়া দোতলায় উঠলাম। সিঁড়িটা উপরে যেখানে শুরু হয়েছে তার একটু সামনেই সাহেব ম্যাডামের বেডরুমের দরজা। দরজাটা হালকা করে চাপানো। সাহেবের ওই বারান্দায় যাইতে হলে বেডরুমের ভিতর দিয়াই যাইতে হয়। দরজার সামনে দাঁড়াইয়া কিছুক্ষণ ভাবলাম, নিচে ফেরত যাব কিনা ভাবতেছিলাম। একটু একটু ভয়ও করতেছিল। তবে সাহস কইরা দরজা একটা টোকা দিলাম। ওই পাশে কোনো সারা শব্দ পাওয়া যায় কিনা বোঝার চেষ্টা করলাম। মনে হইল ভিতরে সাহেবের গলার আওয়াজ পাইলাম। একটু ধাক্কা দিতেই দরজা খুইলা গেল। আন্ধার, পর্দা টানা ঘর। বিহানের শেষ আলো আবসাভাবে হালকা রঙের পর্দায় পড়তেছিল। পর্দার ওপাশে বারান্দায় সাহেবরে অস্পষ্ট দেখা যায়। অন্ধকারে চোখ সইরা আসার আগেই আমি রুমে ঢুকছিলাম। বিছানাটা অগোছালো, ওইখানে কেউ নাই। তয় সমস্ত ঘরটায় সুন্দর একটা গন্ধ ছড়ানো। আমি এক পা দুপা কইরা ঘরের ভিতর ঢুকতেই দেখি বারান্দায় সাহেবের যে গলার আওয়াজ পাইছিলাম সেটা মোবাইলে কারোর সাথে কথা বলার আওয়াজ। ঘর থেকে সাহেবের কাছে বারান্দায় যাওয়ার দরজাটা ভিজানো। আমার ঘরে ঢুকা সাহেব টের পার নাই, নিজের মতো কার লগে যেন মোবাইলে কথা বলতেছেন। আমি সামনে আগাইতেই বাথরুমের সাথে ড্রেসিং রুমের পাশ থেকে হালকা একটা শব্দ আইল। দেখলাম বাথরুমের সাথে যে ড্রেসিং রুম সেখানে কেউ একজন আছে, কিন্তু আমারে দেখতে পাই নাই। আমি বারান্দার দরজার দিকে আগানোর জন্য সামনে এক পাও দিতেই ম্যাডাম ড্রেসিং রুম থেকে বাই হয়ে আসলো। উনি অবাক হয়ে আমারে বললেন, বারেক, তুই এখানে? প্রায় মাসখানেক হবে এই বাসায় আসছি। ম্যাডামের সাথে প্রতিদিন দেখা হইছে, কয়েকবার সামনাসামনি কথা হইছে। বেশিরভাগ সময় তারে দূর থেকে দেখছি। ম্যাডাম বাসায় থাকলে ঘরে মেয়েদের টি শার্ট না হয় টপস পরে, কিন্তু আমার সামনে এখন উনি যেটা পরে আসেন সেটা সম্পূর্ণ অন্য রকমের পোশাক। আমি আমার জীবনে কখনো কোনো মেয়েরে এই রকমের পোশাকে দেখি নাই। গায়ে একটা আটো হয়ে বসে থাকা বড় গলার লাল রঙের গেঞ্জি। গেঞ্জি নিচের দিকটা এত ঢোলা যে পায়ে থাইয়ের কাছে এসে শেষ হইছে। ম্যাডামের পায়ের বাকি অংশটা একদম ফাঁকা। উপরের লাল গেঞ্জিটার কারণে বোঝা যাইতেছে না নিচে ম্যাডাম কোনো ছোট হাফ প্যান্ট বা পেন্টি পরছে কি না। আমারে দেখা ম্যাডাম অবাক হয়ে তাকায় আছে। আর আমি তখন বয়স 11 হইলেও ভেতরে ভেতরে মেয়ে মানুষের শরীর কি এই নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিছি। সত্যি বলতে এত রূপবতী সিনেমার নায়িকাদের মতো মাইয়া কখনো সামনাসামনি দেখি নাই। ম্যাডামের কথার উত্তর দেওয়ার আগেই উনার নিচে নামানো গেঞ্জির গলার ভেতর থেকে উকি দিয়া ফর্সা দুধের ভাজে আমার চোখ আটকে যায়। দুইটা সাদা কচি ডাবের মতো উঁচু বুক আমার মুখের একেবারে কাছে খাড়া হইয়া আছে। গেঞ্জির ভেতর যে কিছু পরে নাই সেটা পাহাড়ের চূড়ায় দুইটা পেন্সিলের আগার মতো চুক্ষা টিভি দেখলেই বোঝা যায়। খোলা চুলে, লাল পোশাকে, সূর্যের শেষ আলোয় সেদিন ম্যাডামরে লাগতেছিল মাখন মাখন। আমি হা কইরা হাবরা হইয়া তাকাইছিলাম।
প্রথমে অবাক হইলেও একটু পরে ম্যাডামরে দেখলাম আমার দিকে সহজভাবে তাকাইতে। আমার বয়স কম বইলা ম্যাডাম তার পোশাক নিয়ে আমার সামনে তেমন একটা লজ্জা পাইল না। আমার কাছে আইসা কইল, বারেক, কি চাস? সত্যি বলতে কি, এইবারই আমার খেয়াল হইল লালপরি আমারই কিছু একটা কইছে। আমি ম্যাডামের বুকের ভাঁজ থেকে চোখ সরায় মুখের দিকে তাকাইলাম। বললাম, ম্যাডাম, স্যার ডাকছে আমারে। আঙ্গুল দিয়া বারান্দা দেখায় দিলাম। আমার কথা শুননা ম্যাডামরে দেখলাম একটু বিরক্ত হইতে। উনি বারান্দার থাই গ্লাসের স্লাইডিং দরজাটা খুললা বাইরে থাকা সাহেবরে বললেন, তুমি বুয়ার ছেলেকে উপরে আসতে বলেছ? ওপাশ থেকে সাহেব গ্লাসে চুমুক দিতে দিতে কি বলল পরিষ্কার বুঝলাম না। ম্যাডাম এবার একটু রাগ মিয়াই বলল, তোমার শেষ হয়ে থাকলে আমাকে বলো। বেডরুমের ফ্রিজারেই তো ড্রিঙ্কস রাখা আছে। আফটার অল, ও একটা বাচ্চা ছেলে। আমি ম্যাডামের শেষ কথাগুলো বুঝলাম না। বারান্দার দরজা বন্ধ কইরা ম্যাডাম আমার সামনে এসে দাঁড়াইল। আমার চোখ আবার চইলা গেল দুই কচি ডাবের মাঝখানে। কাছে আসতেই একটা সুন্দর ফুলের গন্ধ নাকে আইল। ম্যাডাম বলল, কিচ্ছু লাগবে না বারেক, তুই নিচে যা। আসুন, আমার ঘরে আসার আগে সবসময় দরজা নক করে আসবি। আমি পারমিশন দিলে তারপর ঢুকবি, ঠিক আছে? কথাটা বললা ম্যাডাম আমার দিকে তাকায়া মিষ্টি করে একটা হাসি দিল। আমার মনে হইল এত সুন্দর হাসি আমি জীবনেও দেখি নাই। আমি চলে যাবার জন্য ঘুরছি, অমনি ম্যাডাম আবার ডাক দিল, এই বারেক, একটু নিচে যা। ড্রাইভারকে বল রেডি হয়ে থাকতে। আজকে সন্ধ্যার পর তোর স্যার আর আমি বাইরে যাব। সত্যি বলতে ওই রুম থেকে বার হইতে আমার ইচ্ছা করতেছিল না। ইচ্ছা করতেছিল দুই চোখ ভইরা মনের স্বাদ মিটাইয়া ম্যাডামরে দেখি। সাহেব ম্যাডাম বাইরে ঘুরতে যাইব। সেই দিন বিকাল থেকে আমি এক নাগারে নিচের গাড়ির কাছে বইসা থাকলাম ম্যাডামরে আরেক নজর দেখানোর জন্য। আমি নিচে বইসা থাকতে থাকতে সন্ধ্যা নামল, রাত হইল, কিন্তু সাহেব ম্যাডাম কেউই নিচে আইল না। দোতলার পর্দা টানা, আলো জ্বলতাছে। ঘটনা কি বুঝবার জন্য একটু খাড়াইতেই দেখলাম সাহেব কেমন যেন পাগলা হইয়া বাড়ি থেকে বাইর হইয়া আসলো। সামনের লনের পাশে একটা ছোট ফুলের টবে পা দিয়া একটা লাথি দিল। সাহেব চিৎকার পাইরা ডাকতে লাগলো, ড্রাইভার, ড্রাইভার। ড্রাইভার মামা দৌড়াইয়া আসলো। বুড়া ম্যানেজার আক্তার নানা পেছনের ঘর থেকে ছুটে আসলেন। কি হইতেছে বুঝতে না পাইরা আমি ভয় পাইয়া কাছে একটা ঝোপের ভিতর ঢুইক্কা পড়লাম। সাহেব আমার একদম কাজ দিয়া হাইটটা গাড়িতে উঠলেন, আমার খেয়ালই করলেন না। ড্রাইভার মামা সাহেবরে নিয়া বাই হইয়া গেলে আমি দৌড়ায় সার্ভেন্ট রুমে আসলাম। দেখলাম মা এক মনে রাতের রান্না করতেছে, অন্য কোনো দিকে তার খেয়াল নাই। উপরের ঘরে ম্যাডামরে দেখার খুব ইচ্ছা করতেছিল আমার। ম্যাডাম কি এখন ওই লাল রঙের গেঞ্জিটা গায়ে দিয়ে আছে? আমি কিছুক্ষণ বইসা ভাবলাম কি উসিলায় দোতলায় যাওয়া যায় সেইটা লইয়া। সাহেব যে ম্যাডামরে একা ফেলাইয়া বেড়াইতে গেছে এইটা বুঝতে পারতেছিলাম, কিন্তু সেই দিন আমার আর কিছুই করণে ছিল না। মিমই ম্যাডাম সকাল 9টা 9:30টার দিকে ভার্সিটি যাইত। সারাদিন আমার কোনো কাজ ছিল না, সকালে দেরি কইরা উঠতে পারতাম। কিন্তু সেই দিনের পর থেকে উনারে দেখানোর জন্যই রোজ সকালে ঘুম থেকে উঠতাম। ম্যাডাম ভার্সিটিতে যাইত খুব সাধারণ সাজগোজ কইরাই, কিন্তু এক এক দিন এক এক পোশাকে তার দেখা আমার নেশার মতো হইয়া গেল। আমি সাধারণত সকালে ওই সময় গাড়ির কাছেই বাগানের কোনো গাছে পানি দেওয়ার উসিলায় খাড়াইয়া থাকতাম। ম্যাডাম গাড়িতে ওঠার সময় প্রায় একটা মিষ্টি হাসি দিয়া আমার দিকে চাইতেন। সেই হাসিতে আমার বুকে কেমন জানি একটা ধরফরানি উঠত। ইচ্ছা হইত ছুটটা গিয়া ম্যাডামরে জড়াই ধরি, ওনার নরম লাল ঠোঁট চুষা মুখের মিষ্টি মধুর হাসিগুলা খাইয়া ফেলি। মাঝে মাঝে ম্যানেজার নানারে সাথে নিয়া ম্যাডাম বিকালে সামনের বাগানের গাছের যত্ন নিতেন। আমি তখন একটু দূরে দাঁড়াইয়া ওনাদের কথা শুনতাম। বুঝতে পারতাম এই বাগানের কিছু গাছ ম্যাডাম আলাদাভাবে ভালোবাসেন, যত্ন নেন। বিশেষ কইরা গোলাপি বগেনভেলিয়া গাছটা। এইটা জানানোর পর সেদিন থেকে আমি নিজে নিজে বাগানের গাছগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করি, আলাদা কইরা ওই বগেনভিলিয়া গাছটারে। এই বাড়িতে আসার আমার 2 মাস পার হইছে। একদিন বিকালে আমি ছাদের কোনায় বইসা মার্বেল দিয়া খেলতাছি। হঠাৎ দেখলাম ছাদে ম্যাডাম, কখন উঠছেন টের পাই নাই। হাতে একটা অর্কিড ধরনের গাছ,
দেখলাম গাছটা ছাদের উপরের একটা হুকে ঝুলাইয়া অন্যদিকে উনি চইলা গেলেন। পানির ট্যাঙ্কির পিছনে বইসা ছিলাম জন্য আমারে তিনি দেখতে পারেন নাই। নীল সালোয়ার পরা ম্যাডাম রে খোলা চুলে বিকালে লাল আলোয় পরীর মতো লাগতেছে। আমি পিছন থেকে উনার কোমর আর পাছা দেখতে লাগলাম। কয়েকদিন ধরে খেয়াল করতেছি আমার শরীরের বিভিন্ন জায়গায় চুল উঠতেছে। পেশাবের জায়গাটায় কিছু সময়ে একটা শিরশিরানি হয়, মনে হয় জিনিসটা বোধহয় নিজে নিজে নড়তেছে, এমন আগে হইতো না। ছাদে ম্যাডামের পিছনটা দেখা পেশাবের জায়গায় আজব একটা ফিলিংস হইতাছিল। জিনিসটা কি বুঝবার জন্য আমি প্যান্টের ভেতরে দেখলাম। দেখা মনে হইল আমার জিনিসটা যেন আমার চেনা জিনিস না, সেটা অন্য কোনো বড় মানুষের জিনিস। হাফ প্যান্টের হালকা ঘষায় ভালো লাগতেছিল। ইচ্ছা করতেছিল পিছন দিয়া 2 হাতে থাবড়া দিয়া ম্যাডামের কোমর আর পাছা ধরতে। কথাটা ভাবতেই আমার জিনিসটা ইঞ্চিখানেক লম্বা হইয়া গেল। আমি বাম হাতে প্যান্টের উপরেই হালকা চাপ দিতে দিতে ফিলিংস লইতেছিলাম। ম্যাডাম ছাদের একটা কোনায় কার্নিশের ওয়ালে বইসা পড়ল। খেয়াল করলাম হাঁটুর কাছে মুখ আইনা 2 হাত দিয়া মুখ ঢাকল। তারপর আমারে অবাক কইরা দিয়া ম্যাডাম চোখ মুছল। ম্যাডামের কান্না দেখা আমি একেবারেই হাবড়া হইয়া গেলাম। কি কারণে ম্যাডাম কামতেছে বুঝতে পারতেছিলাম না। একবার মনে হইল ম্যাডাম উনার বাবা মায়ের কথা মনে কইরা কামতেছে। ম্যাডামের ছাদে বসা, 2 হাতে মুখ ঢাইকা চোখ দিয়ে পানি মুছা, এইসব দেখা আমি একেবারে তবদা হইয়া গেছি। আমি ট্যাঙ্কির চিপা থেকে উঠা দাঁড়ালাম। ম্যাডাম চমকে আমার দিকে ফিরা তাকাইল। খেয়াল করলাম ডান হাত দিয়া গালের এক পাশ থেকে চোখের পানি মুছে ফেললেন ম্যাডাম। হাসলেন, বললেন, আরে তুই ছাদে কখন থেকে? দুপুরে উঠছি ম্যাডাম। তোর হাতে ওগুলো কি? আমি চুপচাপ ডান হাতে রাখা মার্বেল কয়েকটা সামনে মেইলা ধরলাম। এগুলো কি জিনিস? এগুলা মার্বেল ম্যাডাম, আমি গ্যারামে খেলতাম, গ্যারাম থেকে নিয়ে আসছি। ম্যাডাম আমার হাত থেকে একটা নীল মার্বেল হাতে নিয়ে নিল। মার্বেলটা 2 আঙ্গুলে ধইরা বিকালে ডুবা সূর্যের সামনে নিয়ে চোখের কাছে ধরল, বলল, বাহ, দারুণ তো। ভেতরে ব্লু এর অনেকগুলো শেড। আমি বললাম, আমার কাছে সবুজ, লাল, খয়েরি, কালা, নীল এই 5 রকমের আছে। ম্যাডাম অবাক হইয়া বলল, এগুলো দিয়ে কিভাবে খেলে আমাকে দেখাবি? ম্যাডাম রে এখন আর মন খারাপ লাগতেছে না। আমি ওনার সামনে বইসা পড়লাম। পইরা থাকা একটা ইটের সুরকি দিয়া ছাদে 2টা গোল গোল দাগ দিয়া মার্বেলগুলো সাজাই দিলাম। আমি আঙ্গুলে একটা মার্বেল টিপ বানায়া বললাম, এইভাবে আঙ্গুল দিয়া মাইরা গুটিগুলারে সরাইতে হয়। ম্যাডাম মনোযোগ দিয়া আমার খেলা দেখতেছিলেন। এই বাসায় এই প্রথম আমার মনে হইতেছিল একটা ভালো সময় পার করতেছি আমি। ম্যাডাম বলল, বারেক, গ্রামে তুই আর কি কি করতি? আমি বললাম, স্কুলে যাইতাম, পুষ্কুনিতে সাঁতরাইতাম, গঞ্জের দোকানে টিভি দেখতাম। বিকাল পার হইয়া সন্ধ্যা নামতেছিল। তখন শীতের শেষ প্রায়। সন্ধ্যার সময় হালকা ঠান্ডা পড়ে। বেশ কিছুক্ষণ আমার খেলা দেখার পরে ম্যাডাম বলল উনার সাথে নিচে যাইতে। আমি উনার পিছে পিছে নিচে গেলাম। দোতলার ঘরের কোনায় ম্যাডামের একটা পড়ার টেবিল আছে। আগে অনেকবার দেখছি ল্যাপটপ দিয়া উনি এখানে পড়াশোনা করেন। সেই ঘরের মাঝখানে একটা বড় সড়ো কার্পেট, কার্পেটের ওপরে সোফা সেট রাখা, সোফার সামনে একটা বড় টিভি। ম্যাডাম আমারে ওই রুমে নিয়ে বলল, এইটা লিভিং রুম। মাঝে মাঝে এখানে আমি টিভি দেখি, পড়াশোনা করি। যখন পড়াশোনা করি না তখন এটা ফাঁকাই থাকে। তোর খুশি মতো এখানে বসে তুই টিভি দেখবি। আমি তোকে রিমোট ইউজ করা শিখিয়ে দিচ্ছি। বাচ্চাদের কিছু চ্যানেল আছে, আমি বের করে দেব তোকে। এরপর থেকে ফাঁকা পাইলেই আমি দোতলায় চলে যাইতাম, টিভি দেখতাম, কার্টুন দেখতাম। আর মাঝে মাঝে আশেপাশে কেউ না থাকলে সাউন্ড কমায় হিন্দি ছবি দেখতাম। রাত 8টার পরে ম্যাডামের কোনো কাজ থাকতো না। এই সময় ম্যাডাম টিভিতে ইংরেজি মুভি, সিরিজ এইগুলা দেখত। আমিও চুপচাপ কার্পেটের উপর বইসা পড়তাম। কত যে ইংরেজিতে কথা হইতো টিভিতে আমি বুঝতাম না। মাঝে মাঝে ম্যাডাম বোঝানোর চেষ্টা করত, আমি বুঝতাম না, তবু বইসা থাকতাম আর চোখের কোনা দিয়া ম্যাডামরে দেখতাম। রাত 10টা, 10:30 পর্যন্ত ম্যাডাম টিভি দেখত। এরপর নিজের রুমে যাইতো ঘুমাইতে।
আমি তখন নিচে সার্ভেন্ট রুমে আমার মায়ের সাথে ঘুমাইতে চলে আসতাম। এইরকমই একটা জুলাই মাসের কথা কই। সেই দিন খুব গরম পড়ছিল। প্রায় সপ্তাহ 2 হইয়া গেল বৃষ্টি নাই। এই বাড়ির প্রায় প্রত্যেকটা ঘরেই এসি থাকলেও সেই দিন টিভি রুমের এসিটা নষ্ট ছিল। আমি একটু তাড়াতাড়ি রাতের খাবার সাইরা উপরে গেছিলাম ম্যাডামের সাথে সিনেমা দেখতে। আমার স্পষ্ট মনে আছে সেই দিনটা বৃহস্পতিবার ছিল। পরের দিন ম্যাডামের ইউনিভার্সিটির কোনো ক্লাস ছিল না। রুমের এসি নষ্ট থাকায় মাথার উপরে ফুল স্পিডে ফ্যান ঘুরতেছিল, আর ঘরে 2টা বড় বড় জানালা খোলা রাখা হয়েছিল। আমি পায়ের কাছে কার্পেটের উপর বসেছিলাম। গরমের কারণে মিমই ম্যাডাম সেদিন হালকা সুতি কাপড়ের গোলাপি রঙের একটা টপস আর পায়জামা পইরা ছিল। ইংলিশ ছবি দেখতে দেখতে আমাদের রাত 9টা হইয়া পড়ল। বাইরে গুরু গুরু মেঘের ডাক শোনা যাইতেছিল। যে প্রচণ্ড গরম পড়ছিল, মেঘের শব্দের সাথে সাথে চারপাশটা হঠাৎ কইরা ঠান্ডা হইয়া গেল। একটু পরে শুরু হইয়া গেল আকাশ ফাটাই বৃষ্টি। আমি আর ম্যাডাম তাড়াহুড়া কইরা জানালাগুলো চাপাই দিলাম। আমাদের এই আটকা বৃষ্টি আর তাড়াহুড়া কইরা জানালা বন্ধ করায় বেশ মজা পাইতেছিলাম। বৃষ্টির সাথে সাথে বাতাসের কারণে ম্যাডাম একটা জানলা বন্ধ করতে পারতেছিল না। বাইর থেকে বৃষ্টির পানির ঝাপটা বাতাসের সাথে মিশা ঘরে ঢুকতেছিল। ম্যাডামের টি শার্ট, টপস আর কোনার কার্পেট ভিজা যাইতেছিল। আমি দৌড়াই আসা ম্যাডামের পাশে দাঁড়ায় একসাথে ঠেলা দিয়া জানলার পর্দাগুলো সরাইয়া পাল্লাগুলা বন্ধ করলাম। আর মুহূর্তের মধ্যেই আরেক বাতাসের ঝটকায় অন্য জানলা খুললা গেল। আমি আর ম্যাডাম দুইজন পানির ঝাপটা খাইতে খাইতে 2টা বাচ্চা পোলাপাইনের মতো দৌড়াইয়া গেলাম অন্য জানলা লাগাইতে, যেন জানালা লাগানো একটা খেলা। 30-45 সেকেন্ডের এই বৃষ্টি আর জানালা যুদ্ধ, কিন্তু শেষ পর্যন্ত রুমের সমস্ত জানালা বন্ধ করার পর দেখলাম আমার আর ম্যাডামের উপরের পোশাকের অনেকটাই ভিজা গেছে। বিশেষ কইরা ম্যাডামের সামনের বুকের দিকের অংশটা ভিজা প্রায় বুকের সাথে লেপটা গেছে। জানালা বন্ধ কইরাই ম্যাডাম সেদিকে প্রথমেই খেয়াল না কইরা ফ্লোরে কার্পেটের কোনার ভেজার দিকটা উল্টাই দিতে লাগলো। আমি আর চোখে উনার বুকের দিকে নজর রাখা সাহায্য করার ভান করতে লাগলাম। এমনিতেই বাসায় পরা পাতলা সুতির টপস ভিজে বুকের সাথে লাগিয়ে রইছে। ভেতরে কিছু না পড়ার কারণে পাতলা কাপড়ের ওপর দিয়া দুধের বোটা 2টা স্পষ্ট দেখা যাইতেছে। আমি এত সুন্দর গোল আর 2টা উঁচু বুকের দুধ সামনাসামনি কখনো দেখি নাই। দেখলাম চোখা খয়েরি বোটা 2টার চারপাশ ঘিরা গোল কইরা হালকা সারি সারি সুস্নির মতো। দেখা মাত্রই আমার প্যান্টের ভেতরে ধন বাবাজির ধ্যান ভাঙ্গা গেল। চোখের পলকে সেটা পটাং কইরা খাড়ায় গেল। আমি ম্যাডামের 1 হাত দূরেই নিচু হইয়া কার্পেট ঠিক করতেছিলাম। এখন সোজা হইলেই আমার ধন বাবাজির অবস্থা প্যান্টের ওপর দিয়া 7.5 ইঞ্চির একটা পাহাড় হয়। এত বড় পাহাড় তো লুকানো যায় না। আমি নিচু হইয়া কার্পেটের কোনার একটা সাইড ধইরা হুদাই টানাটানি শুরু করলাম। ম্যাডাম আমার সামনে আইসা ঝুইক্কা কপালে একটা টোকা দিয়া বলল, আই গাধা, মিছিমিছি কার্পেটের কোনা ধরে টানছিস কেন? জাস্ট কোনার দিকে ভাঁজটা উল্টে দে, নিচের ভেজাগুলো 2-1 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। কথাটা বইলাই ম্যাডাম আমার সামনে বইসা নিজেই কাজটা করতে লাগলেন। এখন আমার চোখের সামনে 1 হাত দূরেও না, আধা হাত দূরে ম্যাডামের বুকের বল 2টা লাফাইতে লাগলো। আর উঁচা বোটা 2টারে মনে হইল যেন বড় চোখ কইরা আমার দিকে উল্টা শয়তানি চাহনি দিতাছে। বসা অবস্থায় ম্যাডামের হঠাৎ খেয়াল হইল তার ড্রেস ভিজা গেছে। উঠে দাঁড়ায় বাম হাতটা বুকের কাছে নিয়া কিছুটা আড়াল কইরা যেন লজ্জা মাখা গলায় বললেন, এই যা, একেবারে ভিজে গেছি, আমি ভিতরে যাচ্ছি বারেক। তুইও তো ভিজে গেছিস, যা মাথাটা টাওয়েল দিয়ে মুছে ফেল, ভেজা বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে। ম্যাডাম ভিতরে চইলা গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকায় থাকলাম। বাইরে বৃষ্টি আর বজ্রের শব্দ। আমি দেখলাম আমার পরনের গেঞ্জিও ভেজা, শুকনা পোশাক পরা দরকার। মা মনে হয় এখনও রান্নাঘরে সারাদিনের শেষ কাজ সকালবেলার জন্য রুটির কাই বানাই রাখতেছে। নিচে ঘরে যাবার জন্য সিঁড়ির কাছে আসলাম। সিঁড়ির কাছেই ম্যাডামের রুম, রুমের দরজা লাগানো। আমি দরজার সামনে দাঁড়াইলাম। ম্যাডাম নিশ্চয়ই এখন পোশাক পরিবর্তন করতেছে। আমার সেদিনের লাল পোশাক আর 2 ডাবের মাঝখানের ওই খাঁজটার ছবি মনের মধ্যে ভাইসা উঠল। ঠিক সেদিনের মতো ম্যাডাম দরজার ঠিক ওই পাশেই
শুকনা কাপড় পরার জন্য হয়তো তার ভেজা পোশাক খুইলা ফেলছেন। গেঞ্জি বদলাইয়া উপরে আইসা দেখলাম ম্যাডাম গোলাপি একটা টি শার্ট আর ট্রাউজার পইরা সোফায় হেলান দিয়া বইসা টিভি দেখতেছে। আমি কাছে আসতেই আমার দিকে তাকায়া ম্যাডাম একটা মিষ্টি হাসি দিল। ঠিক যেখানে সিনেমা দেখা বন্ধ করছিলাম আমরা, সেখান থেকে আবার দেখা শুরু করলাম। বাইরে বৃষ্টি পড়তেছে, একটা শীত শীত ভাব। 15 মিনিট পরেই খেয়াল করলাম সোফার উপর পা তুইলা কুশনে হেলান দিয়া শুইয়া ঘুমায় পড়ছে ম্যাডাম। আমি হামাগুড়ি দিয়া সামনে আসা অনেকক্ষণ ধরে ম্যাডামের মুখ কাছ থেকে দেখলাম। একটা নিষ্পাপ মুখ, মনে হইতেছিল যেন একটা বাচ্চা মেয়ে ঘুমায় পড়ছে। ম্যাডামের নিঃশ্বাস খুব আস্তে আস্তে হইতেছিল, বুকটা ধীরে ধীরে ওঠানামা করতেছিল। মাথায় একটা মতলব আসলো আমার। আমি খুব ধীরে ধীরে ওনার মুখের আরো কাছে যাইয়া ওনার ঠোঁটের কাছে আমার মুখ নিয়ে গেলাম। উত্তেজনায় আমার বুকে যেন হাতুড়ি পেটা চলতেছিল। সিনেমায় লুকায় লুকায় কত দেখছি নায়ক নায়িকারে এইভাবে মুখে মুখ লাগায় চুম্মা দিতেছে। আমার বহুদিনের ইচ্ছা একদিন ম্যাডামের ওই লাল ঠোঁট দুইটা লজেন্সের মতো চুষা ওনার মুখের মধু খাইতে। আস্তে আস্তে কাছে আগায় গেলাম। আমার নিঃশ্বাসে বাতাস যদি টের পান ম্যাডাম, তাহলেই শেষ। জানতাম যদি ধরা পড়ি তবে এই বাসায় থাকা আমার আজকেই শেষ রাত। একদম কাছাকাছি ঠোঁট নিয়া কাঁপতে কাঁপতে আলতো কইরা ঠোঁটে ঠোঁটে একটা সোয়া দিলাম। ম্যাডামের চোখের পাতা যেন সামান্য নইরা উঠল। আমি দ্রুত সরে গেলাম। নিঃশ্বাস বন্ধ কইরা থাকার কারণে আমার বুকটা যেন ফাইটটা যাইতেছে। আমি একটু দূরে সইরা স্বাভাবিক হওয়ানোর চেষ্টা করতেছিলাম। ভাবতেছিলাম ম্যাডাম কি রাইট এইখানেই এই সোফার উপরই কাটাইব। ম্যাডামের সুন্দর মুখটার দিকে তাকায় কেমন জানি একটা মায়া লাগতেছিল। ম্যাডামের রুমে ঢুকে একটা চাদর নিয়ে আসলাম। খুব সাবধানে চাদরটা দিয়া ম্যাডামরে ঢাকা দিলাম। কিছুক্ষণ পর দেখলাম চাদরের ওম পাইয়া ম্যাডাম আরও গুটিসুটি মাইরা গভীর ঘুমে তলায় গেল। পরদিন সকালে যখন বাগানের গাছে পানি দিতেছিলাম, শুনলাম ম্যাডাম উপর থেকে ডাকতেছে। উপরে যেতেই ম্যাডামরে দেখলাম ইউনিভার্সিটি যাবার জন্য রেডি হইতেছেন। আমাদের দেখে দুষ্টুমির একটা হাসি হাসা বলল, কালকে রাতে আমি ঘুমিয়ে যাবার পর তুই আমার গায়ে চাদর দিয়েছিলি, তাই না বারেক? আমিও একটা হালকা হাসি দিলাম। তুই একটা ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, আমার অনেক দেখাশোনা করিস তুই। আমি ম্যাডামের কথায় কিছুটা লজ্জা পাইয়া চোখ নিচে নামাইলাম। কেন জানি হঠাৎ কইরা সে সময় কালকে রাইতে আমার লুকায় ম্যাডামের ঠোঁটে চুমা দেওয়ার ছবিটা মনে আসলো। যদিও সেটা একটা হালকা ছোঁয়া ছিল, হিন্দি সিনেমার মতো কিছু না ওইটা। তবুও এখন ম্যাডামের মুখে লক্ষ্মী ছেলে কথাটা শুইনা আমার বড় লজ্জা লাগলো। শোন, তোর মার সাথে কথা হয়েছে, তোকে আমি স্কুলে ভর্তি করাবো। ক্লাস 2 পর্যন্ত পড়েছিস তুই, লেখাপড়া কন্টিনিউ করবি। আমি দরকার হলে একটা টিউটরের ব্যবস্থা করব, বুঝেছিস? সেদিন ম্যাডামের কথা শুইনা আমার গায়ে প্রায় জ্বর হাসা পড়ছিল। মনে হইল ভালো মানুষ ম্যাডামের লগে কালকে যে কামটা করছি, আল্লাহ আজকে তার শাস্তি দিল আমারে। পড়াশোনা করতে কোনো কালেই আমার ভালো লাগে নাই। গ্রামের স্কুলে ক্লাস 2 পর্যন্ত পড়ছিলাম, সেটাও 3-4 বছর আগের কথা। গ্রামের স্কুল, স্যারেরা দেরি কইরা আসতো। আমি স্কুলে ইচ্ছা হইলে যাইতাম, ইচ্ছা না হইলে বন্ধুগুলোর লগে মার্বেল খেলতাম। ম্যানেজার আক্তার নানারে যখন দায়িত্ব দেয়া হইল আমারে ভর্তি করানোর, বুঝলাম আমার আর উপায় নাই। ম্যাডাম পছন্দ করে আমি স্কুলে যাই, পড়াশোনা করি, তাই কষ্ট হইলেও আবার সেদিন থেকে স্কুলে যাওয়া শুরু করলাম। সাহেব ব্যবসার খাতিরে সারা মাস বিদেশেই থাকে। মাঝে মাঝে ম্যাডামের কাছে আসলে আমরা বাড়ির সবাই ভয় থাকি। উনার মেজাজ অতি চড়া। বিশেষ কইরা সন্ধ্যার পর থেকে উনার মাতলামি শুরু হয়, আর রাত বাড়লে উনি পাগলা হইয়া যান। এক সন্ধ্যায় আমি সার্ভেন্ট রুমে বসে আছি। সেদিন সাহেব বাসায়, এই জন্য আমি ঘর থেকে খুব কম বের হইছি। সাহেব আসলেই আমার মনের ভেতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করত। ম্যাডামরে দেখার ইচ্ছা আগের চেয়ে অনেক বাইরে যাইত, কিন্তু ম্যাডামরে দেখতে পারতাম না। এইটা যে কত কষ্টের সেটা আমি ছাড়া আর কেউ বুঝত না। যাই হোক, সেই সন্ধ্যায় উপরের বেডরুমে ওনারা দুইজন, দরজা বন্ধ, তবে ভেতর থেকে ইংরেজি গান আবসাভাবে শোনা যাইতেছে। আমি দোতলায় ওঠা সিঁড়ির নিচ দিয়া
কয়েকবার যাওয়া আসা করলাম। মা রান্নাঘরে কাজে ব্যস্ত, ম্যাডাম এমনিতেই খুব কম খান, কিন্তু সাহেব আসলে এই বাসায় রান্নার একটা বাড়তি চাপ তৈয়ার হয়। মা ব্যস্ত দেখে আমি ভাবলাম একটা চান্স নেই। এদিক ওদিক তাকায়া খুব সাবধানে পা টিপ টিপ কইরা দোতলা সিঁড়ি বাইয়া উপরে উঠা গেলাম। সিঁড়ির প্রথম দরজাটাই ম্যাডাম আর সাহেবের রুম। এই মুহূর্তে যদি তাদের কেউ দরজা খুললে তাহলে আমি ধরা পইরা যামু। চিন্তা কইরা দেখলাম সামনের দরজা খুললে আমি চট কইরা বাম দিকে টিভি রুমের দিকে চলে যামু। ম্যাডামের রুমের সামনে দাঁড়াইয়া বুক ধিপ ধিপ করতে লাগলো। রুমের ভিতরে পুরা ভলিউমে ইংরেজি কি একটা গান বাজতেছে। দরজার তালা আর চাবির ফুটা দিয়া যতটুকু বোঝা যায় রুমের নীল রঙের একটা ডিম বাতি জ্বলতেছে। কয়েক সেকেন্ড চিন্তা করলাম কি করা যায়। সিদ্ধান্ত নিলাম যা থাকে কপালে। আস্তে আস্তে দরজার কাছে আগায় আইসা চাবির ফুটা দিয়া চোখ রাখলাম। চাবির ফুটা দিয়া ঘরের একটা সামান্য অংশ দেখা যাইতেছে। ড্রেসিং টেবিল আর বিছানার পায়ের দিকের অংশটা ছাড়া আর বিশেষ কিছু দেখা যায় না। হালকা নীল আলোয় চোখ সইয়া আসতে কিছুটা সময় নিল। চোখ সইয়া আসা দেখলাম বিছানার একপাশে সাহেব হেলান দিয়া বসে আছে। উনার গায়ে একটা সাদা রঙের গেঞ্জি আর ঘরে পরার পায়জামা। চোখ বড় বড় কইরা উনি ঘরের অন্যদিকে তাকায় আছেন আর গানের তালে তালে মাথার শরীর কেমন কইরা জানি দুলাইতেছেন। অন্য কোনো সময় দেখলে আমার খুব হাসি পাইত, কিন্তু এখন চুপচাপ দেখতে থাকলাম। উনি ঘরের যে দিকটায় তাকায় আছেন ঘরের সেই অন্য দিকটা দেখা যাইতেছে না। আমি চাবির ফুটা দিয়া তাকাইয়াই আসি। সাহেবের বাম হাতে একটা গ্লাস, সেই গ্লাস থেইকা উনি কিছুক্ষণ পর পর চুমুক দিয়া খাইতেছেন। আমি তাকায় আসি, এমন সময় দেখলাম ম্যাডাম সাহেবের সামন দিয়া ড্রেসিং রুমের দিকে হাইটটা চইলা গেলেন। আবসা নীল আলোতে দেখলাম ম্যাডামের পায়ে উষা একটা হিল আর পরনে লাল রঙের ব্রা আর পেন্টি। এইটা আমি কি দেখতেছি? নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি শুধু পিছনটাই দেখতে পারতেছিলাম। উনার ফর্সা ধবধবে চিকন কোমর আর উঁচু পাছার দোলা ওই অন্ধকারেও চোখে পড়ল আমার। সাহেব হাতে উনার মোবাইল ফোনটা নিলেন, তারপরে ঘরের সবগুলা লাইট জ্বালাই দিলেন। আমি পরিষ্কার দিনের আলোর মতো দেখতে পাইলাম ম্যাডামকে। এত সুন্দর উনারে কোনোদিনও লাগে নাই। বেহেস্তের হুর যেন পৃথিবীর মাটিতে ভুল কইরা চলে আসছে। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ম্যাডামের সমস্ত শরীর এতই নিখুঁত, এতই নরম, সমস্ত শরীরে তার দাগ নাই। টকটকে লাল রঙের ব্রাতে ম্যাডামের শরীরে যেন আগুন ধইয়া গেছে। লম্বা দুলানো সিল্কি চুলগুলা মুখের ওপর আছড়াইয়া পড়তাছে। টকটকে লাল ঠোঁটে ম্যাডামের সমস্ত মুখটায় একটা অন্য রকমের চাহনি। ঘরে ইংলিশ মিউজিকের সাথে সাথে ম্যাডাম কেমন যেন একটা ঘোর লাগা চোখে চোখ বন্ধ কইরা নাচতেছে, আর সাহেব তার মোবাইল দিয়া একটার পর একটা ছবি তুলা গাইতেছে। পুরো ব্যাপারটা এমনই যে আমি দেখা তবদা খায় গেলাম। সাহেব ছবি তোলার পরে ম্যাডাম রে এক হাত দিয়া কাছে ডাকলেন। ম্যাডাম উষা হিল পইরা কোমর দুলায় সাহেবের একদম সামনে আসলেন। আমি ওনার পিছন দেখতাছি। সাহেবের দিকে ঝুঁকা আসতেই সাহেব এক হাতে ম্যাডামের কোমর ধইরা বিছানায় নিজের দিকে টাইনা নিয়ে গেলেন। আমি ম্যাডামের পেছনের দিকটাই শুধু দেখতেছি। বুঝলাম সাহেব ম্যাডাম রে শক্ত করে ধইরা উনার মুখে চুমু খাওয়ার চেষ্টা করতেছে। ম্যাডাম মুখ সরানোর চেষ্টা করতেছেন। সাহেব উনার হাতের গ্লাসটা পাশে রাইখা দুই হাতে জোর কইরা ম্যাডাম রে বিছানায় চিৎ করে শুয়াই দিলেন, আর উনি ম্যাডামের উপরে উপর হইয়া শুয়ে পড়লেন। চাবির ফুটা দিয়া এইখান থেকে ওনাদের শরীরের উপরের অংশ এখন আর দেখা যায় না। আমি শুধু দুইজনের হাঁটুর নিচ থেকে কিছু অংশ দেখতেছি। ম্যাডামের গলা ইংরেজি গান ছাপাইয়া শোনা যাইতেছে। উনি বারবার বলতেছেন আস্তে, ব্যথা না দিতে। সাহেবের চড়া গলা স্বর শোনা গেল, সাথে একটা অদ্ভুত হাসি। আমি এমন তবদা খাইয়া সব কিছু দেখতেছি। হঠাৎ কইরাই মনে হইল ম্যাডামের কোনো শব্দ শোনা যাইতেছে না, এমনকি সাহেবেরও না। আমি চাবির ফুটা দিয়া দেখলাম বিছানার যে কোনাটা দেখা যাইতেছে সেখানে সাহেবের পরনে সাদা পায়জামাটা ঝুলতেছে, আর মেঝেতে পইরা আছে ম্যাডামের লাল রঙের পেন্টিটা। বুঝলাম বিছানার অন্যদিক, যেদিক দেখা যাইতেছে না সেদিকে ওনারা আছেন। আমি কান খাড়া করলাম।
উম উম একটা গলা শুনলাম। স্যারের কণ্ঠ মনে হইল। মনে হয় সুমা খাইয়া মজা পাইলে যে আনন্দ হয়, সেই আনন্দে উনি শব্দ করতেছেন। একটু পরেই শুনলাম ম্যাডামের হালকা উহ আহ কণ্ঠ। সাহেবের মতো এত জোরে না, তবে এইটা যে ম্যাডামের সেটা বোঝা যায়। সাহেবকে শেষ পর্যন্ত জোর কইরাই ম্যাডামে লাগাইতেছে। আমার দুঃখ লাগার কথা, হিংসা হওয়ার কথা, কিন্তু কি আশ্চর্য, এগুলো কিছুই আমার লাগতেছে না। বরং বুকের মধ্যে একটা ধূপপুকানি আর দুই পায়ের মাঝে আমার জিনিসটার একটা শিরশিরানি টের পাইতেছি। একটা পায়জামা পইয়া আছি, ডান হাত ভেতরে ঢুকাইয়া সাপের মাথাটা খপ কইয়া ধরে ফেললাম। আমার সারা শরীর একটা ঝাঁকি দিয়া উঠল। কি যে মজা! বিশেষ কইরা সাপের মাথার দিকটা আমার হাতে ঘষায় যেন দিয়াশলাইয়ের মাথায় তাজা বারুদের ঘষায় আগুন। ম্যাডামের গলার স্বর আবার শোনা গেল। আমি চাবির ফুটায় দেখলাম এবার ওনারা বিছানায় উল্টাভাবে শুইছেন। সাহেব আর ম্যাডামের শুধু মাথায় দেখা যাইতেছে। আমি ম্যাডামের স্পষ্ট দেখলাম চিত হইয়া আছে। সাহেব ওনার উপরে শুইয়া জোরে জোরে ধাক্কা দিতেছে। বোঝা যাইতেছিল সাহেবের জিনিসটা এখন ম্যাডামের ভিতরে। ম্যাডামের চোখ বন্ধ, মুখ সামান্য খোলা। মনে হইতেছে একটু আগে যে আসতে দেওয়ার কথা বলতেছিলেন, এখন সেটা ভুইল্লা গেছেন। সাহেবরে দেখলাম আরো ঘন হইয়া কাছে আইসা জোরে জোরে ম্যাডামরে ঠাপ দিতে। ম্যাডাম আনন্দে আহ বইল্লা মুখটা একটু খুলতেই সাহেব সেই সুযোগে ম্যাডামের মুখে মুখ লাগাইয়া একেবারে ভিতরে জিব্বা ঢুকাই দিলেন। মুখে মুখ দিয়া সাহেবের কি চোষা রে ভাই! ম্যাডাম সারা পাওয়ার জন্য ছটফট করতেছিলেন, কিন্তু সাহেব পাক্কা খেলোয়াড়ের মতো উনার দুই হাত চাইপা ধইরা মুখে মুখ ঢুকাইয়া সুস্থেই লাগলেন। ওনার দুইজনেরই শুধু মুখ দেখা যাইতেছিল, বাকি ন্যাংটা শরীরটা দেখা যাইতেছিল না। সেইটুকু দেখাই আমার সাপটা ফনা তুইল্লা হাতের ভেতরে লোহার মতো শক্ত হইয়া গেল। আমিও শক্ত কইরা চাপ দিতে লাগলাম সাপের লোহা শরীরে। দেখলাম ম্যাডামের শীত হইয়া শুইয়া থাকা মুখ দেখা যাইতেছে, কিন্তু এবার সাহেব দেখা যাইতেছে না। তবে ম্যাডামের চোখ বন্ধ কইরা আনন্দ নেওয়া দেখা বুঝলাম সাহেব ম্যাডামের দুধ চুষতাছে। চাবি ফুটা দিয়া ম্যাডামের বুকের দিকটা দেখা যাইতেছে না বইলা আফসোস হইতে লাগলো। উনার এই বুকের ডাবের প্রতি আমার অনেক লোভ। ওনার বোটার রং কি এখনো আমি জানি না। উনার ভিতরটা কত নরম, কতটা গরম আমি এখনো জানি না। কবে জানবো বা এই জন্মে জানা হবে কিনা জানি না। মিনিট 5 পরে দেখলাম ম্যাডাম অনেক আবেগ নিয়া সাহেবের শরীরটা জড়াই ধরে আসছেন আর নিজে থেকেই সাহেবরে কিস করতেছেন। মনে হইল উনাদের ব্যাপারটা শেষ হইয়া গেছে। একটু পরেই দেখলাম ঘরের হালকা নীল আলোটা নিভা গেল, শুধু সাহেব আর ম্যাডামের গলার হালকা স্বর শোনা যাইতে লাগলো। পুরা ব্যাপারটা ঘটল বড় জোর 10 মিনিটের ভেতরেই। আমি বোকার মতো সাপের মাথা হাতে নিয়া দরজার সামনে বসে আছি। উত্তেজনা কইমা গিয়া একটা আকাশ পাতাল দুঃখ আমার মনে জমা হইল। ম্যাডাম আর সাহেবের কি মিল হইয়া যাইতেছে। শরীর কাছে পাওয়া কি সেই রকমের ব্যাপার যেটা পাইলে মানুষ একজন আরেকজনের কাছে আইসা পড়ে? যদি তাই হয় তবে আমি বারে কথা দিতেছি, আমার এই 8.5 ইঞ্চি ডান্ডা দিয়া মাত্র 10 মিনিট না, ঘন্টার পর ঘন্টা লাগাইয়া তোমারে ফাটাইয়া দিমু সুন্দরী। ঠিক সেই দিন সাহেব ম্যাডামের আনন্দের শব্দ শুনতে শুনতে আমি ঠিক করলাম যেভাবেই হোক, যত বাধাই আসুক, একদিন আমি তোমার গর্তে আমার সাপের বাসা বানামুই মৃন্ময়ী। পৃথিবীর কোনোই শক্তি নাই আমার গোখরা সাপেরে তোমার গর্ত থেকে দূরে রাখতে পারে। আমার ফেন্সি খোর মরা বাপের কসম দিতাছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডাক্তার রসময় গুপ্ত পরিচালিত চ্যানেল কামরাংলার একটি ধারাবাহিক গল্প। গল্পটি শোনার সময় নিশ্চিত হয়ে নেবেন আপনি আবি অকৃত্রিম কামরাঙ্গা চ্যানেল থেকে শুনছেন। মনে রাখবেন, একমাত্র আবি কামরাঙ্গা ইউটিউব চ্যানেলেই রসময় কামরাঙ্গার বাম্পার ফলন হয়। এই ঘটনার 5-6 মাস পরে একটা জটিল ঘটনা ঘটল। মাঝে মাঝে দুপুরের দিকে ম্যাডাম ভার্সিটি চলে গেলে
মা নিচের বাথরুমে কাপড় ধুইতে যাইত। আমি স্কুল থেকে ফিরা টিভি দেখার নাম কইরা দোতলায় চলে যেতাম। দোতলায় তখন কেউ নাই। আমি টিভি দেখার ফাঁকে লুকাইয়া ম্যাডামের বেডরুমে ঢুকতাম, ম্যাডামের বিছানায় শুইতাম। খুব কম সময়ের জন্য আমি এটা করতাম। কেন করতাম জানি না, আমার ভালো লাগতো। যে বিছানায় সাহেব ম্যাডামরে আদর করছে, কল্পনায় আমি সেই বিছানায় ম্যাডামরে আমার পাশে দেখতাম। যেই সময়ের কথা বলতেছি তখন ভর শীতকাল। ম্যাডামের ইউনিভার্সিটি শুরু হইতো সকাল 10টায়, আর বাসায় ফিরত 3টার দিকে। সেদিন ম্যাডামের রুমে ঢুইকা দেখলাম আলমারির ভিতর থেকে 3টা বড় বড় সুটকেস বাইর কইরা রাখছে ম্যাডাম, সম্ভবত রইদে দেওয়ার জন্য। আমি এদিক ওদিক তাকাইয়া রুমে ঢুকলাম। বিছানায় বইসা কিছুক্ষণ ব্যাগ 3টার দিকে তাকায় থাকলাম। সাহেব দেশের বাইরে গেলে মাঝে মাঝে এই সুটকেসগুলা নিয়ে যায়। ধারণা করতে পারি এই সুটকেসগুলা ভর্তি ম্যাডামের জন্য আনা বিদেশি পোশাক। আমি সুটকেসের পাশের মেঝেতে বইসা সুটকেসগুলা খুলতে চেষ্টা করলাম। ভারী সুটকেস, কিন্তু সেইগুলা ছোট তালা দিয়া লক কইরা রাখা। হতাশ হইয়া এদিক ওদিক দেখতে লাগলাম। হঠাৎ খেয়াল হইল, যেই আলমারিতে এই সুটকেসগুলা থাকতো সেই আলমারিতে যদি চাবি থাকে। এই রুমে আগেও বহুবার ঢুকছি, জানি আলমারি সবসময় তালা মারা থাকে। আলমারির কাছে যাইয়া হাতারে টান দিতেই কপাট খুললা গেল। মনে হয় সুটকেসগুলা বাইর করার পরে আলমারির লককরণের কথা ম্যাডামের মনে নাই। পুরা আলমারি ভরা নানান রকমের ড্রেস। এর কোনোটাতেই ম্যাডামরে কোনোদিন দেখছি বইলা মনে পড়ে না। এক পাশে কয়েকটা ড্রয়ার। আমি ড্রয়ার গুড়া খুলতে লাগলাম। আগেই বইলা রাখি, এই যে অন্যের জিনিসপত্র আমি হাতাইতেছি, এগুলায় আমার খারাপ লাগে না। আমি তো চুরিকরণের জন্য হাতাইতেছি না। যে মাইয়াডারে আমার ভালো লাগে, তার সাথে থাকতে না পারি, তার জিনিসপত্রগুলার সাথে কিছুক্ষণ থাকার মধ্যে যে গোপন একটা আনন্দ আছে, সেইটা আপনারা বুঝবেন না। যাই হোক, ড্রয়ার ভর্তি মেয়েদের জিনিসপত্র, চুড়ি, পুঁথির নেকলেস, ছোট ছোট হ্যান্ডব্যাগ, আরও কি কি যেন। ম্যাডামের সোনার জিনিসপত্র পরার প্রতি আকর্ষণ কম। অন্য একটা ড্রয়ার খুলতেই কয়েকটা বইয়ের মতো কি জানি দেখলাম। হাতে নিয়ে দেখলাম ম্যাডামের হাতের লেখায় ভর্তি। মনে হয় ম্যাডামের ডায়েরি। ক্লাস 2তে পড়তাছি এখন। আমার পড়ালেখার যে হাল, বানান কইরা ওই ডায়েরির এক লাইন পড়তে গেলে 1 ঘন্টা পার হইয়া যাইতে পারে। ডায়েরি জায়গা মতো রাখতে যামু, হঠাৎ দেখি ড্রয়ারের ভিতরে সাদা মতো কয়েকটা বাক্স। বাক্স খুলতেই দেখলাম 2টা পুরানো মোবাইল ফোন। সাহেব 5-6 মাস পর পর বিদেশ যায় আর মোবাইল চেঞ্জ করে। মনে পড়ল এই ফোন 2টার একটা দিয়া 5 মাস আগে সাহেব ম্যাডামের ছবি তুলছিল। আমার মায়ের একটা ছোট্ট বাটন ফোন আছে, সেইটা দিয়া ছবি তোলা যায় না। আর আমার কোনো ফোন নাই। আমার জীবনের প্রথম চাওয়া আপাতত ম্যাডাম, দ্বিতীয় চাওয়া একটা মোবাইল ফোন যেটায় ছবি তোলা যায়। আমি জানি ছবি তোলা ফোনগুলার অনেক দাম। আমারে 20 বার বেচলেও একটা ফোনের দাম উঠব না। এখানে যে ফোন 2টা রাখা আছে তার একটার মতো মডেলের ফোন ম্যাডাম ব্যবহার করেন। আমি আস্তে আস্তে ফোনটা তুলে নিলাম। পাশে চার্জারগুলা রাখা আছে। আমার ভয় ভয় করতেছিল, কিন্তু একটা আজব আনন্দ সাথে সাথে কাজ করতেছে। ফোনটা নিয়া ম্যাডামের ঘরের সব জিনিসপত্র ঠিকঠাক করে রাইখা রুম থেকে বাইরে আসলাম। ফোনের প্রত্যেকটা বাটনে আমি চাপতে লাগলাম। ফোন চালু হইল না। সাথে চার্জারটা নিয়া দোতলার টিভি রুমের পাশের একটা খালি রুমের বিছানার একদম কোনার কাছের একটা সকেটে চার্জে লাগাইলাম। এই ঘরে কেউ আসে না, আর আসলেও মোবাইল তার চোখে পড়বে না। ম্যাডাম ভার্সিটি থেকে আসতে আরও 2.5-3 ঘন্টা বাকি। একটা উত্তেজনা নিয়ে নিচে চলে আসলাম। মা বলল, গেছিলাম কই? আমি ছাদের দিকে আঙ্গুল তুইরা দেখাইলাম। নিচের সার্ভেন্ট রুমে বই খুললা বসলাম। যে জিনিসটা করতে আমার কখনোই ভালো লাগে না, সেইটা পড়াশোনা। কিন্তু আমার এ ক্লাসে ভালো করতেই হইব, এইটা আমার প্রতিজ্ঞা। মোবাইল ততক্ষণে চার্জ হইতে থাকুক, আমি ততক্ষণ আসলে পড়াশোনার নামে নিজেরে শান্ত রাখতে চাইতেছিলাম। প্রায় 45 মিনিট পরে উপরে গেলাম। মোবাইলটা হাতে নিয়ে চালু করতে চেষ্টা করতেছি। মোবাইলটার বাইরে দিয়া
মাত্র কয়েকটা বাটন। আমি এক এক কইরা টিপতে লাগলাম। সময় যাইতে লাগলো। জানি না ম্যাডাম আসার আগেই মোবাইলটা চালু করতে পারবো কি না। ম্যাডাম আসার আগেই মোবাইলটা জায়গা মতো জমা রাখতে হইব। আমি এই সকল ভাবতাছি, এমন সময় হঠাৎ একটা ঝাঁকি দিয়া মোবাইলটা চালু হইল। আমার বুকটা ধক করে উঠল। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম মোবাইলের ভিতরে শুধু চার কোনা জিনিস ফুইটটা উঠতাছে। এক একটাই চাপ দিলে কোথায় কোথায় জানি চলে যায়। আমি আগেই জানতাম এই মোবাইলটাই সাহেব 5 মাস আগে ছবি তোলার জন্য ব্যবহার করছে। এই মোবাইলের কোথাও না কোথাও ম্যাডামের ছবি আছে। আমি মোবাইল চালাইতে পারি না জন্য ছবি বের করতে পারতেছি না। এই দুঃখের কোনো শেষ নাই। আমি একটার পর একটা চেষ্টা চালাই যাইতে লাগলাম। প্রায় ঘন্টা খানেক পার হইল। ম্যাডামের আসার সময় হইয়া পড়ছে। যে কোনো সময় বাইরে ম্যাডামের গাড়ি শব্দ শোনা যাইতে পারে। হাল প্রায় ছাইড়াই দিছিলাম। ঠিক সেই সময় আমি ছবি পাইলাম। প্রথমে সাহেবের বিদেশে তোলা একা কিছু ছবি। সম্ভবত যে দেশ থেকেই ফোন কেনা হয়েছিল সেই দেশেরই কেনার পরপর ছবি। ছবিতে একজনকে চিনলাম, সাহেবের বন্ধু, মোটা কইরা তন্ময় স্যার। মাঝে মাঝে এই বাসায় আসেন। সাহেব আর তন্ময় স্যারের সাথে কয়েকটা নাক বোসা চাইনিজ টাইপ মায়েরও দেখলাম। আরও ছবি কয়েকটা পার করতেই আমার হাত কাইপা উঠল। ম্যাডামের ছবি, সেই ছবিগুলা যেগুলা সাহেব বেডরুমে নিজ হাতে তুলছিলেন। শুধু একদিনের ছবি না, 10টা 5টা ছবি না, দিনের পর দিন বিভিন্ন সময়ে অসংখ্য ছবি। আলমারি আর সুটকেস ভর্তি যে পোশাকগুলা আছে, যেই পোশাকে ম্যাডামরে আমি কোনোদিন দেখি নাই, সেই ছবিগুলা। গাড়ির শব্দে দ্বিতীয়বারের মতো হাত কাইপা উঠল আমার। নিচে ম্যাডামের গাড়ি চলে আসছে। খুব তাড়াতাড়ি হাতের মোবাইল আর চার্জার পকেটে ভইরা ফেললাম। মোবাইলটা আলমারিতে ঢুকানো সময় আর এখন নাই। আর এই অবস্থায় মোবাইলটা আলমারিতে রাখার কোনো যুক্তিই পাইলাম না। মনে হইতেছিল যেন 7 রাজার ধন আমার পকেটের ভিতরে। এরপর শুরু হইল আমার লাগাতার হাতের খেলা। নিচে সার্ভেন্ট রুমের পাশে একটা গেস্ট রুম আছে। আমি ওই গেস্ট রুমের আলমারির পেছনের একটা সিপায় মোবাইল ফোনটা রাখলাম, জানি কেউ বুঝতে না পারে। স্কুল থেকে আসার পরে আমি ছাদে চলে যাইতাম মোবাইলটা নিয়ে। ছাদে সিঁড়ি ঘরের মুখে একটা জায়গা ছিল। সেই জায়গাটা এমন যে নিচ থেকে কেউ আসলে আগে থেকে দেখা যাইত, আবার বাইরে থেকেও কেউ দেখব না আমারে। ওইখানে বইসা আমি ম্যাডামের ছবি দেখতাম আর হাতের কাম করতাম। সার্ভেন্ট রুমের 2 কোনায় 2 বিছানা। আমি দরজার কাছের বিছানায় ঘুমাইতাম। মা রাইতে গভীর ঘুম ঘুমাইত। অনেক রাইতে আমি চুপচাপ রুম থেকে বাই হইলে টের পাইত না মা। মাঝে মাঝে রাত বাড়লে আর হাত মারতে ইচ্ছা করলে রাইতে নিচের গেস্ট রুমে চলে যাইতাম। সেখানে বেডে শুইয়া আনন্দের সাথে সময় কাটাইতাম। মোবাইল হাতে আসার প্রথম 2-3 সপ্তাহ এভাবেই কাটলো আমার। ম্যাডামের কয়েকশো ছবির মাঝে বিদেশি পোশাক পরা সবগুলাই। সবচেয়ে খোলামেলাগুলা মোট 20টার মতো হইব। ওই ছবিগুলায় ম্যাডাম শুধু ব্রা আর পেন্টি পরা, সাদা, কালো, লাল আর গোলাপি রঙের ব্রা। বুঝাই যাইতেছিল ছবিগুলা এক একটা এক এক দিনের তোলা। তবে ম্যাডামের একটা ছবিও সম্পূর্ণ পোশাক ছাড়া নাই, এইটাই দুঃখ। আমি প্রতিদিন নিয়ম কইরা ম্যাডামের পা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটা ভাঁজ, রেখা, তিল নতুন কইরা আবিষ্কার করতাম আর মুখস্থ করতাম পরপর কয়েক রাত ধইরা। শুধু 2 পায়ের ফাঁকের ওই আজব জায়গাটা আর বুকের উপরে 2টা বোটা ছাড়া। ম্যাডামের বোটার রং কি? এই প্রশ্ন আমার কাছে ছিল একটা বড় রহস্য। আমি জানতাম একদিন এর উত্তর আমি পামুই, কিন্তু সেটা কত দেরিতে বুঝতেছিলাম না। আমি আপনাকে মতোই অধৈর্য হইয়া যাইতেছিলাম। দিন যাইতে লাগল। মোবাইল হাতে পাওয়ার 8 মাস পার হইছে। আমি আর ম্যাডামের মাঝে অনেক কিছুই পরিবর্তন আসছে, কিন্তু যে পরিবর্তন আমি চাইছিলাম সেইটা হয় নাই। আমি এখন ম্যাডামের আরও কাছের একটা মানুষ। রোজ সকালে আমি ম্যাডামের সাথে দোতলার জিম রুমে যাই। ম্যাডাম দেখতে আরো সুন্দর, পাংখা হইছেন, কিন্তু এখনো যে আমারে তিনি একটা বাচ্চা হিসাবে দেখেন সেইটা আমি বুঝি। আর ম্যাডামের সাথে কথা কইতে গেলে আমি চোখে চোখ রাইখা কথা বলতে পারি না এখন আর। আমার চোখের দৃষ্টি বারবার ম্যাডামের পা, পাছা, দুধ
আর ঠোঁটে আটকা যায়। মৃন্ময়ী ম্যাডাম যখন জিম করতে গিয়া নিচু হয়, তখন বুঝি যতটুকু বুকের ভাঁজ দেখা যাইতেছে তার আধা সেন্টিমিটার বায়ে আরেকটা তিলতার আছে। একদম ডান উরুর ভাঁজে আমি জানি আরেকটা তিলতার আছে। এগুলো আমি নিজের চোখে দেখি নাই সত্য, এগুলো আমার জানার কথাও না, সেটাও সত্য, কিন্তু আমি জানি ম্যাডামের শরীরে 90% মানচিত্র আমার চেনা। আজ ম্যাডামের বেলি ক্রান্সের সময় হাফ প্যান্ট পইরা দুধ সাদা পায়ের দিকে তাকাইয়া হঠাৎ আমার ধন বাবাজি খাড়া হইয়া উঠছিল। আমি পা দুটা ধইরা আছি, আমার সামনে ম্যাডাম সিট হইয়া একবার মাথা উপরে তুলতেছেন, আরেকবার মাথা নামাইতেছেন। উত্তেজিত হওয়ানের যথেষ্টই কারণ আছে। আমি এ সময় মনে মনে কল্পনায় ম্যাডামের পায়ের মাঝখানে হারাই গেছিলাম। ম্যাডামের কথায় হুঁশ ফিরে আসছিল আমার। আজ বিকালবেলায় ম্যাডাম আমারে ডাকলো পায়ে যেখানে ব্যথা পাইছেন সেখানে মালিশ করণের জন্য। ম্যাডামের রুমে ঢোকার সময় বুঝতে পারতেছিলাম যে আমি যে মৃন্ময়ী ম্যাডামরে চিনি উনি সেই মৃন্ময়ী ম্যাডাম না, একদম অচেনা একটা মেয়ে লাগতেছিল ম্যাডাম রে। ম্যাডামের বসা, তাকানো, কথা বলা সবকিছুই আমার কাছে অচেনা। ঘরে যা ঘটল তার জন্য আমি একদমই তৈরি ছিলাম না। আমি প্রায় কাঁপতে কাঁপতে ফার্মেসিতে গিয়া ম্যাডামের দেয়া ট্যাবলেটের নাম লেখা কাগজটা দিলাম। দোকানের কাউন্টারে বসা লোকটারে কইলাম, ভাইজান এটা কিসের ওষুধ, ব্যথার? উনি বলল, ব্যথার ওষুধ না, সাধারণ জ্বরের ট্যাবলেট। আমি অবাক হইয়া বললাম, জ্বরের ট্যাবলেট হইব কেন? রোগী তো পায়ে ব্যথা পাইছে, ব্যথার ট্যাবলেটেরই নাম দেওয়ানের কথা। কম্পাউন্ডার বলল, মনে হয় ব্যথায় রোগীর জ্বর আসছে, তাই জ্বরের ট্যাবলেট দিছে। তুমি জ্বরের ট্যাবলেট নিয়েই বাসায় যাও, গিয়া দেখো এইটাতে কাজ হয় কি না, না হইলে তো অন্য ওষুধ আছে। আমি খুব অবাক হইয়া প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে বাসায় ফিরলাম। ম্যাডামের গায়ে হাঁক দিছি, তার গায়েতে কোনো জ্বর ছিল না। ম্যাডামের রুম বন্ধ। আমারে বলছিল দোতলার ডাইনিংয়ে ওষুধ রাইখা যাইতে। আমি টেবিলের উপর ওষুধ রাইখা ম্যাডামের দরজার সামনেই একটু দাঁড়াইলাম। ম্যাডাম রে আবারও দেখতে খুব ইচ্ছা করতেছে। সারাটা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদেই থাকলাম। অনেকদিন পর শুধু বইসাই থাকলাম। মার্বেল খেলা বা মোবাইলে ছবি দেখা এসব কিছুই আমি করলাম না। আজকের দিনে যা ঘটল সেগুলো নিজের মতো কইরা ভাববার চেষ্টা করলাম। এখন আমি এই বদলাইয়া যাওয়া মৃন্ময়ী ম্যাডামের সামনে আগের সেই বারেক হিসাবে কোনোভাবেই যাইতে পারবো না। ম্যাডাম আর আমার মাঝে একটা সম্পর্কের পর্দা ছিল, সেই পর্দাটা আস্তে আস্তে সইরা যাইতেছে। ম্যাডাম রে আমার এখন আরও কাছের, আরও নিজের বইলা মনে হয়। ম্যাডামের মতো বারেকেরও পরিবর্তন ঘটছে, এইটার এখন গোপন করার উপায় নাই। রাইতে উপরে দোতলায় গেলাম না। কেন গেলাম না আমি জানি না। আমার ভেতরে আরেকটা আমি আছে, আমার এসে বলতাছে উপরে যাইতে। রাইতে খাবার পরে আমি উপরে টিভি দেখতে চলে যাইতাম। আজকে নিজের বিছানায় চিত হয়ে শুয়া আমারে ডাইকা মায় জিজ্ঞেস করল আমার শরীর ঠিক আছে কি না। আমি মারে কিছু না বইলা শুয়া থেকে উঠা স্কুলের পড়া নিয়া বসলাম। মায় মনে হইল একটু অবাক হইয়া গেল। আমার ধারণা হইতেছিল দেখতে না পাইয়া মৃন্ময়ী ম্যাডাম আমারে উপরে ডাকব কোনো না কোনো একটা সময়ে। রাত 10টা বাজলো, 11টা বাজলো, সেই ডাক আর আসলো না। মায় শুইয়া পড়ল, আমিও বাতি নিভাইয়া শুইয়া পড়লাম। বাতি নেভানোর সাথে সাথে আজকে সকালে ম্যাডামের পায়ে হাত দেওয়ার চিন্তা মনের মধ্যে আবার ভাইসা উঠল। আহা, কি সুন্দর দুধ সাদা দুইটা পা! ভাবতেই আমার পায়ের সিপায় অজগরটা আবার জায়গা উঠল। আমি আমার ডান হাত দিয়া সাপটার মাথায় হাত বুলাইতে লাগলাম। মাঝরাইতে সাপের ক্ষুধা লাগছে, ওরে খাওয়াইতে হইব ম্যাডামের ছবি। মা ঘুমাইতেছে। আমি এদিক ওদিক একবার তাকাইয়া আস্তে আস্তে বিছানা থেকে উঠা পড়লাম। নিচের গেস্ট রুমের বিছানার সিপায় মোবাইলটা আছে। রুম থেকে বাইর হইয়া উপরের সিঁড়ির দিকে একবার তাকাইলাম। রাইটে সারা বাড়ির কয়েক জায়গায় নীল ডিম লাইটের আলো জ্বলে, মোটামুটি আবসাভাবে দেখা যায়। জানি না ম্যাডাম এখন ঘুমাইতেছে কি না। আবারও ইচ্ছা হইল উপরে গিয়া দরজা খুললা ম্যাডামের ঘরে ঢুকতে। সিঁড়ির নিচে কিছুক্ষণ দাঁড়ায় শব্দ না কইরা গেস্ট রুমে আসলাম। আস্তে করে দরজা বন্ধ করলাম।
এই দরজার লকে কোনো একটা অসুবিধা আছে, মাঝামাঝি আপনা আপনি লক খুলে যায়। মোবাইলের পাশে একটা নারিকেল তেলের শিশিও আছে। এর আগে একটা পাতলা তেল ম্যাডামের ড্রেসিং টেবিল থেকে কিছুটা নিয়া একটা ছোট বোতলে ভুইরা ব্যবহার করছিলাম। ভালোই ছিল। গত সপ্তাহে সেটা শেষ করছি। নারিকেল তেল একটা ভারী তেল, এইটাই মজা পাওয়া যায় না। নাইমা মুসছে কানা মামাই ভালো। আমি হাতে আর সাপে তেল মাখাইয়া অন্ধকার ঘরে কাম শুরু করলাম। আজকে সারাদিনের ছবিগুলা মনের মধ্যে ঘুরতাছিল। ডান্ডাটা লোহার মতো শক্ত হয়ে আসলো। কল্পনায় ভাবতেছি আমি এই মুহূর্তে উঠা যাইতেছি সিঁড়ি দিয়া দোতলায় ম্যাডামের বেডরুমে। ম্যাডাম আমার দেখা অবাক হইলেও কাছে টাইনা নিলেন। তারপর আমি ম্যাডাম রে শক্ত করে ধইরা উনার মুখে চুমা দিতে লাগলাম সাহেবের মতো কইরা। না, সাহেবের মতো না, আরও জোরে জোরে চুম্মা চুষা দিতে লাগলাম। এইসব ভাবতাছি আর আমার সাপের গায়ে যেন আগুন জ্বলে উঠছে। সাপের ফনা ধইরা জোরে জোরে কয়েকটা টান দিলাম। হঠাৎ কইরা মাথা কাছে দরজায় খুট করে একটা শব্দ হইল। আমি বুকের উপরে মোবাইলের আলো ঢাকা দিয়া চট কইরা দরজার দিকে তাকাইলাম। দরজার লকটা বাতাসে আবারও খুইলা গেছে। খোলা ফাঁক দিয়া নীল আলোর চিকন একটা রেখা ঘরে ঢুকতাছে। বাইরে আর কিচ্ছু দেখা যাইতেছে না। আমি কিছুক্ষণ চুপচাপ অন্ধকারে শুইয়া অপেক্ষা করলাম। তারপর আস্তে আস্তে উঠা দরজার কাছে গেলাম। মায় তো রাইতে ঘুম থেকে উঠে না, কিন্তু আজকে কি উঠছে? একটা পায়ের আওয়াজ কি পাইলাম। আমি শব্দ না কইরা গেস্ট রুম থেকে বাইর হয়ে আসলাম। চারধার শুনশান ফাঁকা। আমি গ্যারামের ছেলে, আমার ভয় ডর কম। এদিক ওদিক ভালো কইরা দেখতে লাগলাম। ম্যাডামের দরজা কি বন্ধ। সিঁড়ির নিচে দাঁড়াইলে উপরে ম্যাডামের বেডরুমের দরজার কিছু অংশ দেখা যায়। আমি সিঁড়ির গোড়ার দিকে আগায় গেলাম। না, ম্যাডামের ঘরের দরজা বন্ধই মনে হইতেছে। একটু পিছায়া সার্ভেন্ট রুমে জামু ঠিক করছি। সেই সময় হঠাৎ চোখ গেল গেস্ট রুমের দরজার কাছে রাখা বুক সমান আলমারিটার উপরে। মিম্মুই ম্যাডামের পানি খাওয়ার বোতলটা ওইখানে রাখা। অবাকের উপরে অবাক বইলে একটা কথা আছে, আমি সেইটাই হইলাম। উনার পানি খাওয়ার এই বোতলটা উনি সব সময় সাথেই রাখেন। বাইরে ভার্সিটিতে গেলে সাথে নেন, বাসায় জিন করার সময় এটাতেই পানি খান, রাইতে শোয়ার সময় পানি ভইরা মাথার কাছে টেবিলে রাখেন। এইখানে এই পানির বোতল আসার কোনো প্রশ্নই আসে না। কেননে এই বোতল গেস্ট রুমের কাছে চলে আসলো? তবে কি? এতক্ষণ এই আন্ধারে একটু ভয় না পাইলেও এইবার আমি ভয় পাইয়া গেলাম। নিশ্চয়ই মিম্মুই ম্যাডাম নিচে চলে আসছেন। উনি গেস্ট রুমে আমারে দেখছেন। শুধু দেখছেন বললেই ভুল হইব, উনি সবই দেখছেন। যদি তাই হইয়া থাকে তবে ম্যাডাম এখন কোথায়? যদিও নিচ থেকে ম্যাডামের রুম বন্ধ মনে হইতেছিল, তবু আস্তে আস্তে সিঁড়ি দিয়া উপরে উঠে গেলাম। হালকা নীল ডিম লাইটের আলোয় দেখলাম বেডরুমের দরজা হালকা ভেজানো। নিচ থেকে এই কারণেই বন্ধ মনে হইতাছিল। বুকটা ধক ধক করতেছে। ম্যাডাম কি রুমে নাকি টিভি রুমে? সাবধানে বামে টিভি রুমে আইসা একটা উকি দিলাম। শুনশান, সব অন্ধকার, কেউ নাই। আমি এবার ম্যাডামের রুমের দিকে তাকাইতেই চমকাইয়া উঠলাম। দোতলা সিঁড়ির মুখে ম্যাডাম দাঁড়ায় আছেন, পরনে একটা বেগুনি রঙের পোশাক। টিভিতে দেখছি ইংরেজি ছবিতে নায়িকারা ঘুমের সময় এইরকম পোশাক পরেন। অন্ধকারে ওই অবস্থায় ম্যাডামরে দেখা আমি আমার কথা হারায় ফেললাম। মৃন্ময়ী ম্যাডামরেও দেখলাম অবাক হইয়া আমার দিকে তাকায় আছেন, বিশেষ কইরা আমার হাতের দিকে। আমার বাম হাতে মোবাইল ফোন আর ডান হাতে ম্যাডামের পানির বোতল। কি বলা উচিত চিন্তা করতেছিলাম। ম্যাডাম আস্তে আস্তে সামনে আগায় আসলো। আমি কাঁপা কাঁপা গলায় কইলাম, ম্যাডাম আপনি? আমার কথা শেষ করার আগে মিম্মুই ম্যাডাম তার ডান হাত দিয়া আমার মুখে আলতো কইরা আঙ্গুল ছোঁয়া কোনো কথা কইতে মানা করলেন। আমি তাকায়া দেখলাম এই অন্ধকারেও তার স্লিপিং ড্রেসের ভেতর দিয়া বুকের সাদা রঙে দুই কষি দাবে ভাঁজ বে হইয়া আছে। ম্যাডাম একটা ঘোর লাগা মাইনছের মতো আমার একদম কাছে চলে আসলেন। আমার একদম মুখের কাছে ম্যাডামের মুখ। ম্যাডাম খুব দ্রুত একবার সিঁড়ি আর নিচের তলার দিকে তাকাইলেন, দেখলেন কেউ আছে কি না। রাত তখন 2:30, শুনশান গভীর রাত,
কেউ জায়গা ঠাকুরের কথা না। ম্যাডাম আমার একটা হাত ধরলেন। আমি দেখলাম আমারে তিনি বেডরুমের দিকে টাইনা নিয়ে গেলেন। প্রিয় ভদ্রলোকেরা এবং আপু সমাজ, জানতে চান এরপরে মিন্ময়ী এবং বারেকের পরের ঘটনা? 24 বছরের তরুণী মিন্ময়ী কি পারবে 15 বছরের বালক বারেকের যৌন খুকা থেকে নিজেকে রক্ষা করতে? আমি ডক্টর রসময় গুপ্ত আপনাদের একে একে শোনাব আমার দীর্ঘ 24 বছরের যৌন মনোচিকিৎসক জীবনে শোনা 12 রকম মানুষের 13 রকম যৌন সম্পর্কের কাহিনী। এই পর্বে কণ্ঠ দিয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট ডক্টর সুমন। সামাজিক কারণে ডক্টর সুমনের কণ্ঠস্বর কম্পিউটারে খানিকটা মডুলেশন করা হলো। আপনাদের গল্পে শোনানো এই চরিত্রগুলি রক্তে মাংসে বাস্তব এবং আজও আমাদের চারপাশেই বসবাস করছে। আমার কামরান্না চ্যানেলে কামিনী সিরিজের এই গল্পগুলি আপনারা পর্ব আকারে সিরিয়ালি শুনলে চরিত্র ও ঘটনা বুঝতে সুবিধা হবে। অন্য সিরিজগুলি যেমন গভীর রাতে, নেশা এবং পূর্বাচাল ঘটনাগুলিও কামিনী সিরিজের একই ভার্সের অন্তর্গত এবং প্রত্যেকটি গল্প প্রত্যেকের সাথে সম্পর্কিত। আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে আপনারা পাবেন আমাদের সবগুলি ঘটনার আরও বিশদ সচিত্র বর্ণনা। ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। গল্প শোনার সাথে সাথে আপনারাও গল্পকে প্রভাবিত করতে পারবেন। কোন কোন চরিত্রের সাথে কি কি হতে পারত, ঘটনা কোন লিগে মন নিলে ভালো হতো, কমেন্টে আমাকে লিখে জানাবেন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনে চাপ দিন। আমি রসময় গুপ্ত আপনাদের সাথে আছি। পরের পর্ব কামিনী 3, মৃন্ময়ীর কথা। ঘুরে আসুন কামরাঙ্গার বনে।